মাকে কথাগুলো বলেই অনুর হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসে নির্ঝর। নির্ঝরের মা ও আর কিছু বলেনি, কি বলবে সে তো জানি। নির্ঝরের মা কিছু না বলেই অনু বলেছে, সেই থেকে বলেই যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা, কেন যাচ্ছি, আমি যাব না। আরো কত রকমের কথা। আর বারবার তো নির্ঝরের কাছে শাশুড়ির বলা কথাগুলোর অর্থ জানতে চাচ্ছিল অনু। তবে প্রত্যেকবারই নির্ঝর অনুকে ধমকিয়ে চুপ করিয়ে দিয়েছে। নির্ঝরের ধমকানিতে একটু থেমে গেলেও বাড়ি ফিরে আবার শুরু করে। নির্ঝর অনুর কোনো কথারই উত্তর দেয়নি। কি করছো, কি পড়ে যাবে তো? আপনি আমায় ধরে বসুন, তাহলেই তো পড়বো না। নির্ঝর মুচকি হেসে অনুর কোমর জড়িয়ে ধরে। আচ্ছা, আপনি আমায় নিয়ে চলে এলেন কেন? আমার ভালো লাগছে না, একটু দেখতাম সবকিছু। আমার অবশ্য খুব ভালো লাগছিল, অদ্ভুত কিছু নিয়ম এগুলো। হুম, এই নিয়মগুলো দাদি খুব মানত। আমাদের পরিবারের সবাই মানে। ইস, আর একটু থাকলেই সবটা দেখতে পারতাম। অবশ্য আমার যখন বেবি হবে তখন তো এমনিতেই দেখতে পারবো। কথাটা বলেই অনুর জিভে কামড় দেয়, মাথাটা নিচু করে নেয়। মেয়ে বেশ লজ্জা পেয়েছে, কিন্তু এদিকে অনুর কথা শুনে নির্ঝরের বুকটা ধক করে ওঠে। প্রত্যেক মেয়ের মধ্যেই তো এক একটা মা লুকিয়ে থাকে। বিয়ের পর সে পরিপূর্ণ মা হতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনু তো, নির্ঝর অনেকবার চেষ্টা করছে অনুকে সত্যিটা বলার, কিন্তু পারছে না। কথাটা গলা অবধি এসে আটকে যাচ্ছে। নির্ঝর অনুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিগারেট হাতে বারান্দায় চলে যায়। আপাতত মাথা শূন্য হয়ে যাচ্ছে। সেই শূন্যের মধ্যে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা অনু, যখন জানতে পারবে সে কখনো মা হতে পারবে না, তখন কেমন রিয়াক্ট করবে? ও কি খুব কষ্ট পাবে? খুব কি কান্নাকাটি করবে? আচ্ছা, আমি ওকে সামলাতে পারবো তো? এসব ভেবেই নির্ঝর সিগারেটে কয়েক টান দেয়। হঠাৎই অনু পেছন থেকে এসে নির্ঝরকে পেছন থেকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সিগারেটের ধোঁয়া অনুর গলায় চলে যায়। উম ইস, মিস্টার চৌধুরী, আপনি সব ছাইপাশ গিলেছিলেন কেন? অনুকে ধরে এরকম কেউ করে? আপনি উল্টো দিকে ঘুরে এসব খাচ্ছেন, সেটা কি আমি জানতাম? সরি। জানেন তো, আমার ধোঁয়ায় খুব অ্যালার্জি। আমি সরি আসলে। এত আসল নকল বুঝি না আমি। অনু মুখ বাকি চলে যেতে নিলে নির্ঝর অনুর হাত ধরে টান দেয়। তারপর মুখটা অনুর দিকে বাড়িয়ে দেয়। দেখুন, আমি আপনার অমন পোড়া ঠোঁটে কখনোই স্পর্শ করব না। আগে জানতাম না, তাই এখন তো জেনে গেছি। তখন তখন কি? ভুল করেও আর নয়। ঠোঁটের দিকে ইশারা করে। অনু নিজেকে ছাড়িয়ে ঘরে চলে আসে আর নির্ঝর মুচকি হেসে দাঁড়িয়ে আছে। ভালোবাসার শুরুটা তো এমনই হয়, কিছু টক ঝাড় আর কিছু মিষ্টি মুহূর্ত। হঠাৎই নির্ঝরের ফোন বাজে উঠল। নির্ঝর ঘরে উকি দিয়ে দেখে অনু নেই, ওয়াশরুমে গিয়েছে। নির্ঝর গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে সায়নের নাম্বার। হাজার অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তোলে নির্ঝর। হ্যালো। বারে নীর, খুব ভালো খেলা খেললি আমার সাথে। কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা তো খারাপ হবেই। শুধু আমার কেন, তোর মতো বেঈমান স্বার্থপর ভাই না না হোক, নট অনলি ফাদার বাট অলসো বেস্ট ফ্রেন্ড যার থাকবে, তার মাথা তো খারাপ হবেই। সায়নের গলার আওয়াজ নির্ঝরের কেমন লাগছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তুই কি ড্রাঙ্ক? তুই আবার খেয়েছিস? এমন ভাব করছিস যেন তুই জীবনে খাসনি। এখন অনুর সামনে তুই তুলসী পাতা সাচ্ছিস। সান, মুখ সামলা কথা বল। মুখ সামলানোর কি দেখছিস? হ্যাঁ, বেঈমান কোথাকার। অনুর সামনে আমাকে বিলেন বানিয়ে দিয়ে নিজে হিরো সাচ্ছিস। সব ঠিক আছে, কি খাওয়াইছিস তুই আমার গার্লফ্রেন্ডকে যে সবসময় তোর নাম জপতেছে? মানে? এই বেঈমান, তোর কি গার্লফ্রেন্ডের অভাব পড়ছে যে এত মেয়ে থাকতে আমারটার দিকেই তোর নজর পড়লো? বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। নিঝর ফোনটা কেটে দিয়েছে। সায়ন ড্রাঙ্ক, এখন ওর সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা দুটোই সমান। নিঝর অনুর কাছে এগিয়ে যায়, পেছন থেকে জড়িয়ে ধরে। এই সময় গোসল করেছে? আমার কিন্তু আপনার কোলে উঠতে ভালোই লাগে। লাগাটাই স্বাভাবিক। আমি যে তোমার বর। অনু, চলো না ছাদে যাই। আজ সারা রাত আমরা চাঁদ পোহাবো। ওকে, ডান। তবে আমায় কোলে করেই নিয়ে চলুন, আমার খুব ইচ্ছে ছিল সব। নিঝর অনুকে কোলে করেই সিঁড়ির দিকে হাঁটা ধরে। অনু, যদি তোমাকে তোমার স্বামী বা প্রাক্তনের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হয়, তুমি কাকে বাঁচবে? মানে?
হয় সায়ন নয় আমাকে, দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমায় বাঁচতে হবে, আর অপর একজন সারা জীবনের মতো ভুলে যেতে হবে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল নির্ঝর। তারপর ফোনটা অনুর দিকে ছুঁড়ে মেরে উঠে গেল। অনু চোখ বড় বড় করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝরের এমন ব্যবহারের কোনো মানেই খুঁজে পাচ্ছে না অনু। লোকটা তো একটু আগেই ভালো ছিল, ঠিক ভালো বলা যায় না, বলা যায় বেশ রোমান্টিক মরেছিল। অনুকে কোলে করে ছাদে নিয়ে এলো, ঠিক তার পরপর ফোনে টুং করে একটা মেসেজ আসলো। তারপর হুট করে কি হলো কে জানে। আচ্ছা, মিস্টার চৌধুরীকে এই কথাগুলো বলবে বলেই আমার ছাদে আনলো? কি জানি বাবা, লোকটার মতিগতি বোঝা বড় দায়। এই রোদ্দুর তো, এই মেঘলা আকাশ, যেমন ওনার মনের আকাশে মেঘ জমতেও সময় লাগে না, তেমনি মেঘ সরে যেতেও সময় লাগে না। অনু মনে মনে কথাগুলো বলে একাই হেসে ওঠে। তারপর সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে নির্ঝরের কাছে যায়। অনু ঘরে এসে দেখে নির্ঝর দু হাতে মুখ ঢেকে বসে আছে। অনু ধীর পায়ে নির্ঝরের কাছে এসে নির্ঝরের গা ঘেঁষে বসে পড়ে। আপনার কি কিছু হয়েছে মিস্টার চৌধুরী? কি হলো বলুন না। নির্ঝর অনুর দিকে না তাকিয়ে প্রশ্ন করে। আনিকাপুর বেবি শহরের তো শায়নের আসার কথা ছিল, তুমি শায়নকে ওখানে ডেকেছিলে তাই না? নির্ঝরের এমন প্রশ্নে অনু বোকার মতো তাকিয়ে আছে। নির্ঝর অনু থেকে একটু দূরে সরে গিয়ে বসে। অনু এক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নির্ঝর নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করে। কেন ডেকেছিলে শায়নকে? চলে যেতে চেয়েছিলে বুঝি? কি? আমি আমি ডাকি? আচ্ছা, তুমি শায়নকে এতটাই ভালোবাসো যে আমার এত ভালোবাসা তোমার চোখেই পড়ে না? আমি সায়নকে ডাকিনি। তাই বুঝি। আর এতদিন পর এক্স পফকে দেখে নিজেকে ধরে রাখতে পারোনি তাই না? সোজা গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়লে। মানে? নির্ঝর বসা থেকে উঠে গিয়ে ফোনে মেসেঞ্জার লগ ইন করে অনুর সামনে ফোনটা ছুঁড়ে মারে। দেখো, অনু ফোনটা হাতে তুলতেই চমকে যায়। এগুলো তো ছবি, সায়ন আর অনুর ছবি। সবকটা ছবিতেই সায়ন অনু বেশ কাছাকাছি ছিল। একটা ছবিতে অনুকে সায়ন জড়িয়ে ধরে রেখেছে। আরো বেশ কিছু মুহূর্তের ছবি। মিস্টার চৌধুরী, এই ছবিগুলো আজকে সন্ধ্যের। আমি আপনাকে বলেছি সবকিছু। আজকে হঠাৎ করেই। অনুকে থামিয়ে দিয়ে। থাক, আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা চাইবো না। জানো তো অনু, দুইটা জিনিস ব্যাখ্যাহীন হয়, এক ভালোবাসা আর এক প্রতারণা। তবে তুমি ভেবো না আমি তোমায় প্রতারক বলেছি। তুমি কিছু ভুল করনি, ভুল তো আমি করেছি। কি ভুল করেছি জানো? তোমায় জোর করে বিয়ে করে, তোমার ভালোবাসার জন্য জোর করে। আমি জানি তুমি আমাকে বাধ্য হয়েই বিয়ে করেছিলে, কিন্তু আমি অন্ধ ছিলাম তোমায় ভালোবেসে। সব ভুল আমার। আমি হয়তো তোমায় ভালো রাখতে পারিনি, তাই তো তুমি। থাক সেসব কথা। তুমি যদি চাও শায়নের কাছে চলে যেতে পারো, আমি বাধা দেব না। সত্যি, জোর করে ভালোবাসা হয় না। কথাগুলো বলেই নির্ঝর ঘর থেকে বেরিয়ে যায়। অনু সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। নির্ঝরের কথাগুলো অনুর বুকে গিয়ে বিচ্ছিল। ছবিগুলোর কেমন ব্যাখ্যা নির্ঝর সাজিয়েছে তেমন কিছুই তো ঘটেনি। তখন সায়নী তো হুট করে কোথা থেকে চলে এলো। সায়নী তো বারবার কাছে আসছিল। সায়নী তো জোর করছিল তার সাথে যাবার জন্য। আমি গেছি? যাইনি তো আমি। যাওয়ার হলে তো কবেই চলে যেতাম। আবার কি আপনার বাড়িতে থাকতাম নাকি ফিরে আসতাম? অনু ফোপাতে ফোপাতে তোতা পাখির মতো একা একা বুড়িগুলো আওড়াচ্ছে। তবে সেগুলো শোনার জন্য নির্ঝর নেই। কিন্তু এই ছবিগুলো কে পাঠালো? সায়ন নাকি অন্য কেউ? কেন পাঠালো? কি চায় সে? অনু ঘরে এসে ফোনটা হাতে তুলে নেয়। নির্ঝরকে বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু নির্ঝর ফোন তুলছে না। বার দুয়েক ফোন দেওয়ার পর তৃতীয়বারের বেলায় নির্ঝরের ফোনটা সুইচ অফ পড়ে। অনু কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। আজকে নির্ঝরের জন্য বড্ড বেশি কষ্ট হচ্ছে। নির্ঝরের কথাগুলো বিষের মতো শোনাচ্ছিল। এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ পর বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। অনু ছুট লাগায় দরজা খুলতে। হয়তো নির্ঝর এসেছে। দরজা খুলতেই অনু অবাক। সিমি নির্ঝরকে ধরে রেখেছে আর নির্ঝর কেমন টলমল করছে। দুজনেই ভিজে একাকার। অনু গিয়ে নির্ঝরকে ধরতে গেলেই সিমি থামিয়ে দেয়। তোমাকে ধরতে হবে না, আমি পারবো। তুমি দরজাটা বন্ধ করে দাও না। আসলে নীর তো ভিজে গেছে, ওকে ধরলে তুমিও ভিজে যাবে, তাই বললাম আর কি। হুম। ভ্রু কুচকে নির্ঝরের দিকে তাকিয়ে অনু গিয়ে নির্ঝরকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে শুইয়ে দিল।
নিঝড়ে জ্বর আসছে, গা কাঁপিয়ে জ্বর আসছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। একটু একটু জ্বর বেড়েই চলেছে। অনু কি করবে বুঝতে পারছে না। উঠে গিয়ে নির্ঝরের মাথায় পানি দিয়ে গা মুছিয়ে দেয়, বারবার মাথায় ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। অনু ধীর পায়ে নির্ঝরের কাছে চলে যায়। জ্বরটা বোধহয় বেড়েছে। অনু নির্ঝরের কপালে হাত দিতেই নির্ঝর হাতটা সরিয়ে নেয়। চলে যখন যাবে তখন শুধু শুধু মায়ে কেন বাড়াচ্ছ? তোমার মায়ে আমার বড্ড পোড়াবে। যে মায়ের বাঁধনে রাখতে পারবে না সে মায়ের বাঁধনে চলিও না আমায়। নির্ঝর চোখ বন্ধ করেই কথাগুলো বলে। অনুর হাত এখনো নিঝরের হাতের মধ্যে। নিঝর নিজের হাতটা আলগা করতেই অনু আরেক হাত দিয়ে নিঝরের হাতটা শক্ত করে ধরে। নিঝর কি বুঝলো কে জানে, সে অনুর হাতটা শক্ত করে ধরে নেয়। তাদের এইটুকু মুহূর্ত জানান দিচ্ছে এই সম্পর্ক বৈধ সম্পর্ক। এই বন্ধন বৈধ ভালোবাসার বন্ধন। এই সম্পর্ক ভাঙা এত সহজ নয়। হঠাৎই নির্ঝরের ফোনটা বেজে ওঠে। অনু দেখে আননোন নাম্বার। অনু ফোনটা কানে ধরতেই, অনু প্লিজ ফিরে এসো। শায়ন, তুমি বারবার কেন ভুলে যাচ্ছ এখন বিবাহিত আমি? তুমি নির্ঝরের সাথে ভালো থাকবে না। ও একটা ঠকবাজ। ও তোমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, আর আমাদের। চুপ, শুনতে চাই না আমি কোনো কথা তার সম্পর্কে, কারণ সে আমার স্বামী। ভালো হোক মন্দ হোক, সে তো আমারই স্বামী। অনু, তোমার অনেক কিছু বলার আছে। নির্ঝর যা যা করছে সব বলার আছে তোমায়। নিঝর ঘুমাচ্ছিল বলে অনু ফোনটা নিয়ে বারান্দায় চলে গিয়েছিল। কথা বলে ঘরে আসতে দেখে নির্ঝর বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। কি হলো, উঠে পড়েন যে? জ্বরটা তো এখনো বোধহয় কমেনি। কথা হলো? কখন নিতে আসছে ও তোমায়? আজকে না কালকে? আমাকে কে নিতে আসবে? কে আবার? সায়ন? নিতে আসতে হবে কেন? যেতে চাইলে আমি একাই যেতে পারবো। আমার কি পা নেই নাকি আমি হাঁটতে পারি না? হুম, খুব আছে। একবার বেরিয়ে দেখো, পা ভেঙে ঘরে ফেলে রাখবো। অনুর হাত ধরে কাছে টেনে এনে, বারে, একটু আগেই না বললেন যেতে চাইলেই কি নাকি যেতে পারবো? আপনি বাধা দেবেন না, তাহলে এখন কি হলো? আপনি তো দেখছি কথা উল্টাচ্ছেন। মিস্টার নির্ঝর চৌধুরী, এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। যা পারবেন না তা বলতে নেই। ধুর, তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? দেখি জ্বরটা একটু কমেছে কি? একটু বসুন তো, কিছু খেয়ে ওষুধ খাবেন। খাবো তো। অনু উঠতে গেলে, কই যাও? খাবার আনতে। লাগবে না, দাও। কি? তোমার ঠোঁট। কি অসুখ হয়ে কি মাথাটা গেছে আপনার? এই মাঝরাতে এভাবে দাঁড়িয়েছে কেন? ঘুমিয়ে পড়ো, মাঝরাতেরও মাঝরাত হয়ে গেছে। অনু মুচকি এসে নিঝরের পাশে শুয়ে পড়ে। নিঝর জ্বর কমে গেছে, তবে গাটা ছ্যাঁত করছে। অনু পাশে শুতেই নিঝর অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এই যে শুনছেন, আমায় আমায় একটু ধরবেন, না হলে ঘুম আসবে না আমার। মানে অভ্যেস হয়ে গেছে। নিঝর মুচকি হেসে অনুকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। অনু, হুম। আমার ছেড়ে যেও না। সকালে ঘুম থেকে লাফিয়ে ওঠে। ঠিক সকাল বললে ভুল হবে, সকাল গড়িয়ে দুপুর হতে শুরু করেছে। ঘড়িতে তখন 11টা বেজে 20 মিনিট। নিঝর এখনো ঘুমাচ্ছে। অনু ঝটফট উঠে নিচে যেতেই দেখে সবাই চলে এসেছে। সবাই দুপুরের রান্না বান্না ব্যস্ত। যাও যাও, নিজের ঘরে যাও। রান্নাঘরে কেন এসেছো? আমি চাইলে আমার ছেলেকে তোমার জন্য 10 জন জাসে বান্ধিয়ে রেখে দেব। মা, আমি আসলে খবরদার, আমায় মা বলবে না। যে মেয়ের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই সে এসেছে আমাকে মা ডাকতে। চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে যাও। আপনি আমায় পছন্দ করেন না কেন? কি করেছি আমি? না, আমি তোমায় পছন্দ করি না, তোমাকে আমার ছেলের বউ বলেও মানি না। আর তোমার মতো বাজা মেয়ে মানুষকেই বা নিজের ছেলের বউ বলে মানে? মেয়ে মানুষ অথচ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সে এসেছে আমার ছেলের বউ হতে। অলক্ষ্মী মেয়ে মানুষ। আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়ে যাও, দূর হও আমার চোখের সামনে থেকে। অনু চোখের পানি ফেলতে ফেলতে মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে। দু চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে। বাবা মা কোনোদিন অনুর সাথে একটু জোরে কথা বলেনি। সেই অনুকে শাশুড়ি এতগুলো। অনু, তুমি মন খারাপ করো না। আসলে আন্টি তোমাকে নিয়ে প্রথম থেকেই আপসেট। আসলে যে মেয়ে মা হতে অক্ষম, একজন মা হয়ে সেই মেয়েকে নিজের ছেলের লাইফে একসেপ্ট করাটা কষ্টকর।
মানে সিমি আপি, তোমার কথা আমি বুঝতে পারছি না। ও নীর, তোমায় কিছু বলেনি তাই না? থাক, আমিও না হয় না বলি। না না, তুমি বলো কি হয়েছে, কেন এমন বলছো তোমরা? আসলে অনু, আমার বলতে খারাপই লাগছে, কিন্তু তুমি কখনো মা হতে পারবে না। সায়নের সাথে আকদের দিন ডক্টর তোমার পরিবারকে এসব জানাই, আর তাই। কিন্তু সায়নের এতে কোনো সমস্যা ছিল না। সমস্যা তো তৈরি করেছিল আন্টি, মানে সায়নের মা। সেই সায়নকে আর বিয়েটা করতে দেয়নি। কথাটা শোনার পর অনুর যেন গোটা পৃথিবী তোলপাড় হতে শুরু করে। কি শুনছে ওই সব? অনুর চোখ দিয়ে টুপ টুপ করে বৃষ্টির মতো পানি পড়ছে। কি বলবে বুঝতে পারছে না, শুধু শান্ত চোখে সিমির দিকে তাকিয়ে আছে। অনু চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এসব কি সত্যি? তার মানে এই কারণে শান বিয়েটা করেনি? মিস্টার চৌধুরীও তো এতদিন আমাকে কিছু বলেনি, কিন্তু কেন? উনি কেন কিছু বলেননি আমায়? বাবা মা ভাইয়া ভাবি কেউ তো কিছুই বলেনি। অনু কাঁদতে কাঁদতে বাগান থেকে বাড়ির দিকে পা বাড়ায়। নির্ঝর বিছানায় হেলান দিয়ে বসেছিল। অনুকে দেখে একটু উঠে বসে। মিস্টার চৌধুরী, আমি কি সত্যি কোনোদিন মা হতে পারবো না? আমি কি ইউজলেস? অনুর কথায় নির্ঝর অবাক চোখে তাকায়। হঠাৎ এরকম সময় অনুর মুখে এই কথাটা শুনবে নির্ঝর মোটেও আশা করেনি। মানে? মানে বুঝতে পারছেন না? আপনি তো সব জানেন, আমাকে বলেননি কেন আপনি? আমি জানি তুমি কষ্ট পাও। অনু কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। নির্ঝর এগিয়ে যায় অনুর কাছে। নির্ঝরকে কাছে পেয়ে অনু দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। এ নিয়ে আর একটি কথাও বলেনি অনু। কি বলবে? বলার তো কোনো ভাষাই নেই। প্রত্যেক মেয়েই তো মাতৃত্বের স্বাদ পেতে চায়, কিন্তু অনু সেটা পাবে না। আজ অনুর কাছে গোটা জীবনটাই বিষাদময় লাগছে। নিঝরকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবে কথাগুলো গলায় আটকে যাচ্ছে। সব কষ্ট একসাথে দলা পাকিয়ে আর মুখ দিয়ে বের হচ্ছে না। সেই মুহূর্তে অনু নির্ঝরকে জড়িয়ে ধরে। শুধু একটা কথাই বলেছিল। নিজের আমি মা হতে চাই। নির্ঝর অনুকে শক্ত করে বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল। অনুর কথা প্রতি উত্তরে নির্ঝর শুধু এটুকুই বলেছিল। আমার শুধু তোমাকে চাই। আল্লাহ যেমন আমার ইচ্ছে পূরণ করেছে, তেমন হয়তো তোমার ইচ্ছেও পূরণ করবে। অনুর কাছে এখন সবটা পরিষ্কার। সায়ন কেন সেদিন হাসপাতাল থেকে চলে গিয়েছিল, বিয়েটা আর করেনি কেন? হয়তো অনুর এত বড় দুর্বলতা সে মানতে পারেনি, তাই পালিয়ে গিয়েছিল। প্রেমিকার এত বড় অপারগতা হয়তো সায়নের মতো প্রেমিক মানতে পারেনি, কিন্তু নির্ঝর মেনে নিয়েছে। মেনে নিয়েই তো বিয়েটা করেছে। আচ্ছা নির্ঝর, আপনি বিয়ের আগে সবটা জানতেন? হুম। সব জেনে কেন করলেন বিয়েটা? মানুষ তো অনেক কিছুই চায়, সব কি আর একসাথে পায়? আমি যা পেয়েছি তা নিয়ে ভালো আছি। অনু মাথা নিচু করে নেয়। কিন্তু আমি চাই, ছোট ছোট হাত পা নিয়ে খেলতে চাই। নাদু শুধু একটা বেবি যে আমায় মা বলে ডাকবে, ওর তুলতুলে গাল ধরে আদর করতে চাই। আল্লাহ চাইলেই সব হবে। নির্ঝর, আপনি সায়নের ব্যাপারটা জানতেন? নির্ঝর মুচকি হেসে জবাব দেয়। আজকাল অনুর শাশুড়ি অনুকে বড্ড কথা শোনায়। যখন খুশি যা নয় তাই বলে অপমান করে। তবে অনু নিশ্চুপ। সেদিন হাসপাতালে আনিকা আপুর বাচ্চা দেখতে গিয়েও অনুর শাশুড়ি একঘর লোকের সামনে অনুকে যা নয় তাই বলে অপমান করল। বাচ্চাটাকে একটিবার দেখতেও দেয়নি। কেন দেবে? এসব বাজা মেয়ে মানুষের ছায়া পড়লেও নাকি বাচ্চাদের ক্ষতি হবে। শাশুড়ির কথার প্রতি উত্তরে অনু শুধু বলেছিল, কোনো মেয়েই ইচ্ছে করে বন্ধ হতে চায় না। যদি আল্লাহ সন্তান না দেয়, আমার কি করার আছে? নিজের সন্তানের জন্ম দিতে পারবো না বলে কি আমি অন্যের সন্তানের ক্ষতি চাইবো? এটা কেমন কথা? সেদিন অনু মুখ গোমরা করে বাড়ি চলে এসেছিল। বেশ কয়েকটা দিন কেটে গেছে। সবকিছু মিলিয়ে অনু নিজেকে মানিয়ে নিয়েছে। আল্লাহ সবার কপালে কি সব সুখ রাখে? নির্ঝরের মতো স্বামী পেয়েছেই অনেক। যে একদিন বিকেলে অনুর মন খারাপ করেছিল, তাই সে বাগানে চলে আসে। কিছু কিছু গোলাপ গাছে নতুন কুড়ি ফুটেছে, সেগুলোতে পানি দেয়। একটু ঘোরাফেরা করতেই শাশুড়ি ডাক দেয়। শাশুড়ির ডাকে অনু ভেতরে আসতে নিলেই কেউ একজন অনুর হাত ধরে ফেলে। কে? নির্ঝরকে তুমি যতটা মহান ভাবছো সে ঠিক ততটা মহান নয় অনু। যে তোমার সম্পর্কে এরকম কথা জেনেও তোমায় বিয়ে করবে, আসলে সব ওর পরিকল্পনা। অনু পাশ ফিরে তাকায়, দেখে সায়ন দাঁড়িয়ে আছে। তুমি? হুম, তোমায় বারবার সত্যি জানাতে চেয়েছিলাম কিন্তু শুনোনি। আরো কি জানার বাকি আছে বলো? আমি কিচ্ছু জানতে চাই না। অনু,
এই সব কিছু নিজের প্ল্যান ছিল আমাদের আলাদা করা। নিজের ইচ্ছে করে এসব করেছে। ও প্ল্যান করে আমাকে তোমার থেকে আলাদা করেছে। সায়ন এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নেয়। অনু অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সায়ন কেমন এক অন্যরকম দৃষ্টি নিয়ে অনুকে দেখছে। বলো কি বলবে, তবে শুনে রাখো, তুমি যদি নির্ঝরকে নিয়ে বানিয়ে বানিয়ে একটাও মিথ্যে কথা বলো, তবে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। সায়ন মুচকি হেসে জবাব দেয়, অনু, তোমার ভালোবাসা এতটাই ঠুনকো ছিল যে আমাকে তো অল্পতেই ভুলে গেলে। ভয় নেই, আমি প্রমাণ ছাড়া কিছুই বলবো না। আর আমি যে তোমায় মিথ্যে বলতে পারি না এটা তুমিও ভালো করেই জানো। যা বলবে তাড়াতাড়ি বলো। নির্জন নিশ্চয়ই তোমাকে বলেছে তুমি ইসুলেস, তোমার কখনো বেবি হবে না, তাই আমি তোমাকে ফেলে চলে গিয়েছিলাম। বলেনি এগুলো? হুম, আমি জানি কথাগুলো, তবে নির্ঝরের কাছ থেকে না আসে। কথাটা কিছুটা সত্যি হলেও গোটাটা নয়। অনু, অনু, নির্ঝর আমার খালাতো ভাই হয়। ও শুধু ভাই বললে ভুল হবে। এক কথায় জিগরি দোস্ত ছিল। তোমার আমার সম্পর্কের শুরু থেকে শেষ অবধি ও ছিল। ও সব জানতো। কিন্তু ও নাকি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো। তবে আমি সেটা রিসেন্টলি জেনেছি। ও তোমাকে আমার পাশে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই তোমাকে আমার থেকে আলাদা করার জন্য প্ল্যান করে এসব করেছে। অনু হা করে সায়নের কথাগুলো গেছে। কিসের প্ল্যান? সেদিন আগের দিন তুমি হুট করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে শেষ হারিয়ে ফেললে। ওই সময় কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি সরাসরি নিজরকে ফোন করি। আর নিজরই সব ব্যবস্থা করে। তোমাকে নিজরের ফুপার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আর তোমার ডক্টর কে ছিল জানো? আনিকা আপু, মানে নিজরের সেই ফুফাতো বোন। তো আনিকা আপু ওই সবাইকে বলে তুমি নাকি কোনোদিনও মা হতে পারবে না। ওই কথাগুলো শোনার পরই মা বিয়েতে না করে দেয়। বিশ্বাস করো, আমার কোনো সমস্যা ছিল না, আমি তো তোমায়, কিন্তু মা কিছুতেই মানছিল না। আমাকে কি সব কসম টসম দিল, আমি না চেয়েও তোমায় ফেলে চলে যেতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম পরে মাকে বুঝিয়ে। অনু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো সায়ন মিথ্যে বলছে। অনু সায়নের দিকে এক পলক তাকিয়ে যেতে নিলে সায়ন অনুর হাত ধরে নেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? হবে কি করে? তোমার স্বামী তো তোমার পরিবারের কাছে নিজে মহান সেজে আমাকে ভিলেন বানিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ অ্যান্ড গেট লস্ট। নীর তোমার ভাইকে পটিয়ে পাঠিয়ে তোমাকে বিয়ে করেছে। আমি বিয়েটা না করায় তোমার বাবা মা ভাই সবাই ভেঙে পড়েছিল হয়তো। তোমার ভবিষ্যৎ নেই। তখন নীর তোমাকে বিয়ের প্রস্তাব দেয়। তোমার বাবাও রাজি হয়ে যায়। তাদের কাছে তো নির্ঝর ফেরেস্তা। আপনি জানতেন না আমার বিয়ে হচ্ছে? জানতাম, কিন্তু নির্ঝরের সাথে হচ্ছে এটা জানতাম না। মা আসতে দেয়নি। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। তাহলে এই নাও, নিজেই দেখে নাও নিজের রিপোর্ট। এই একটা নকল, যেটা সেদিন অনামিকা আপু তৈরি করেছিল। অনু জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে আছে। এই একটাতে লেখা আছে তোমার ওভারিতে প্রবলেম আছে, তুমি কখনো মা হতে পারবে না। আর একটাতে লেখা আছে তোমার সিস্ট হয়েছে, যার জন্য পেট ব্যথা হচ্ছিল। আসলে তুমি কখনো মা পারবে না, ব্লা ব্লা। এগুলো সব সাজানো নাটক তোমাকে আমার থেকে আলাদা করার জন্য। ওই এর পিছনে অবশ্য তুমি ছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হলো নীরা। নীরা? নীরা আমায় ভালোবাসে ছোটবেলা থেকে। খালামণি চান আমি নীরাকে বিয়ে করি। সবাই এইটাই চায়, মাও। কিন্তু আমি না করে দিই। অনু, নির্জন নিজের স্বার্থে আমাদের জীবনটা শেষ করে দিল। অনু চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে বুঝতে পারছে না। কথা আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সায়ন, তুমি নীরাকে বিয়ে করে নাও আর ভালো থেকো। কি? হুম, ভুলে যাও আমাকে। ভুলে যাও অনু নামের কেউ তোমার জীবনে ছিল। কথাগুলো বলেই অনু ছুটতে ছুটতে বাড়ি চলে আসে। এবার হয়তো অনুর সব হিসেব মিলে গেছে। কেন সেদিন নির্ঝর নীরার আকদে অনুকে থাকতে দেয়নি? কেন নির্ঝর নীরার বিয়ের কথা বললেই এড়িয়ে যেত? আর কেনই বা নির্ঝর এভাবে জোর করে অনুকে আটকে রেখেছে? সব মিলে যাচ্ছে, সব কিছু। অনু ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। বেশ কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। দুচোখ উপছে নোনা পানির ঢেউ আসছে।
কিন্তু কোনো এক বিশাল প্রাচীর সেই ঢেউকে বাহিরে আসতে বাধা দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে। এই ঘরে অনুর দম বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ অনু মেঝেতে গুটিসুটি হয়ে বসে থাকে, তারপর হুট করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কোথায় যাবে আপাতত মাথায় আসছে না, তবে এই ঘর, এই বাড়ি, এই মিথ্যে সম্পর্কগুলোর থেকে তার মুক্তি চাই। অনুর চলে যাওয়া কারো চোখে না পড়লেও সিমির চোখে পড়ে। এতদিনের খাটাখাটনির পর আজ সিমির কাজ সফল হলো। সিমির মুখেও তৃপ্তির হাসি। প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। এদিকে অনুর কোনো খোঁজ নেই। নীরা সারা বাড়ি খুঁজে অনুকে পায়নি। অনু কখন বাড়ি থেকে বেরিয়েছে, কোথায় গেছে কেউ জানে না। প্রায় রাত 11টা নাগাদ নির্ঝর বাড়ি ফেরে। নীরা ড্রয়িং রুমে বসে বসে কাঁদছে। সেই সন্ধে থেকে অনুর কোনো খবর নেই। নির্ঝর ঘরে ঢুকতেই নীরা নির্ঝরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নীরা, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাইয়া ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। নির্ঝরের মাথায় আকাশ ভেঙে পড়ে। অনু, কি হয়েছে অনুর? জানি না, আমাদের কাউকে কিছু বলে যায়নি ভাইয়া। আমার না খুব ভয় করছে। এখন পর্যন্ত অনুর কোনো খবর নেই। নির্ঝর সারা রাত অনুকে খুঁজেও কোথাও পায় না। অনু বাবার কাছে যায়নি। নির্ঝর খবর নিয়েছিল, কিন্তু অনুর বাবার বাড়ির কেউ জানে না অনু কোথায়। নির্ঝর অনেক খোঁজাখুঁজির পরে ভোরের দিকে বাড়ি চলে আসে। নির্ঝর ঢুলু ঢুলু চোখে, ক্লান্ত শরীরে বাড়ির ভেতর ঢুকতেই দেখে অন্ধকারে কে একজন সোফায় উল্টো দিকে ফিরে বসে আছে। নির্ঝর হালকা আলো আধারে পেছন ফিরে থাকা মেয়েটাকে দেখছে। সেই হালকা গোলাপি কালারের শাড়িটা নির্ঝর স্পষ্ট দেখতে পাচ্ছে। কাল রাতে অনু এই শাড়িটাই পরেছিল। নির্ঝর এক ছুটে গিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। অনুর ঘাড়ে মুখ গুজে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। এতক্ষণ পর যেন নির্ঝরের বুকের খাঁচায় প্রাণ ফিরে এলো। অনুকে শক্ত করে ধরে বলতে শুরু করে। কই গেছিলে? এভাবে কি হুটহাট করে চলে যায়? জানো কত চিন্তা হচ্ছিল। তুমি কেন বুঝছো না আমি তোমায় কতটা ভালোবাসি? কি হলো, চুপ করে আছো কেন? নির্ঝর অনুকে এপাশ ফেরাতেই দেখে এ তো অনু নয়। সিমি? সিমি অনুর সেই হালকা গোলাপি রঙের শাড়িটা পরেছে। অনুর মতো করে হাত খোপা করে পিঠে ছড়িয়ে দিয়েছে। খোপায় সদ্য মালা করা বেরি ফুল পড়েছে। নির্ঝর সিমিকে দেখে দূরে সরিয়ে দেয়। সিমি আবার নির্ঝরকে কাছে টেনে নেয়। নীর, দেখো আমি শাড়ি পরেছি। এই রংটা তোমার অনেক পছন্দের, তাই না? আমি জানি। দেখো নীর, আমাকে অনুর মতো লাগছে, তাই না? এবার আমায় ভালোবাসো। কথাগুলো বলেই সিমি নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝর সিমিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তোর মাথা কি আবার খারাপ হলো? নীর, দেখো না আমাকে অনুর মতো লাগছে তো, তাহলে আমাকে অনুর মতো ভালোবাসো না প্লিজ। দেখ, ধরে নে না আমি অনু। এই নীর, এই একটু ভালোবাসলে কি হয় বল না? কেন এমন করিস আমার সাথে? আমি ভুল করেছি নীর, প্লিজ আমাকে ক্ষমা করে দে। সিমি, সবকিছুর একটা সীমা আছে। আমার সহ্যের একটা সীমা আছে, প্লিজ। নীর, কেন করিস এমন? ওই চরিত্রহীন মেয়ের জন্য আর কত কষ্ট দিবি আমাকে? নির্ঝর সিমিকে সরিয়ে দিয়ে ঠাটিয়ে থাপ্পড় মেরে দেয়। সিমি ছিটকে গিয়ে সোফায় বসে পড়ে। আর একবার অনুর নামে কোনো বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি ভেবেছিস তুই? বারবার আমার সামনে অনুকে খারাপ প্রমাণ করলে অনু খারাপ হয়ে যাবে? সেদিন তুই শানকে শপিং মলে ডেকে অনুর নাম দিয়েছিলি। তোর জন্য আমি সেদিন অনুকে ছি, মেয়েটা কষ্টে ছটফট করেছে, বেল্টের আঘাতে রক্তাক্ত হয়েছে, তবে মুখ দিয়ে একটু শব্দ পর্যন্ত করেনি। কতগুলো বলেই নির্ঝর দেয়ালে ঘুষি মারে। তুই সেদিন আনিকা আপু বেবি শহরের শায়নকে ডেকেছিলে। ভেবেছিল অনু আমাকে ছেড়ে চলে যাবে। শায়ন সেদিন অনুকে জোর করেছিল শায়নের সাথে যাওয়ার জন্য, কিন্তু অনু যায়নি। কারণ কি জানিস? অনু আমাকে ভালোবেসেছে। তবে সেদিন তুই আড়াল থেকে ছবি তুলেছিস আর আমাকে পাঠিয়েছিলিস, যাতে আমি অনুকে ভুল বুঝে দূরে সরিয়ে দিই। বুঝতে পারছিস না, তাই না? আমি এই ছবিগুলো দেখে অনুকে হয়তো ভুলে বুঝতাম কেন? তুই তো আমাকে যা বুঝিয়েছিলিস তাই বুঝে অনুকে। যাই হোক, থ্যাঙ্কস টু আল্লাহ, সেদিন সঠিক সময় আনিকা আপু আমাকে বলে দিয়েছিল অনু আর শানের মাঝে কি কি কথা হয়েছিল। নীর প্লিজ, আমি তোকে খুব ভালোবাসি। সিমিকে জোরে ধাক্কা দিয়ে। তোর অনেক কিছু বলার আছে সমিতা খান। অনু থেকে সব হিসেব মিলিয়ে দিয়ে তারপর তোর ছুটি। নির্ঝর বাড়ি থেকে বেরিয়ে যায়। একটা ঘর তখনই পরিপূর্ণ হয় যখন সে ঘরে ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসা যত্ন করে সাজিয়ে রাখে কিছু গুরুত্বপূর্ণ মানুষ।
সেই মানুষগুলো যখন থাকে না, তখন না থাকে ভালোবাসা, না থাকে ভালো লাগা। ভালোবাসা ছাড়া সব কিছুই কেমন অগোছালো ছন্ন ছাড়া। মায়াহীন নির্ঝর খুব দ্রুতই গাড়ি ড্রাইভ করছে, মাথা ভর্তি চিন্তা। অনু কোথায়? কেমন আছে সে? অনু কি তবে হারিয়ে গেল? আচ্ছা, আমার কপালটা এমন কেন? একটু তো ভালোই বেসে চেয়েছে, বেশি কিছু তো চায়নি। অনু কি শায়নের কাছে গেছে? অসম্ভব। নির্ঝর কি মনে করে সায়নকে ফোন দেয়। হ্যালো সায়ন, অনু কই? অনু কি তোর সাথে? লিসেন মিস্টার নির্ঝর চৌধুরী, আমার অনুর যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। সায়ন হুট করে ফোন রেখে দেয়। অনু কই সেটা সায়ন জানে না। নির্ঝর দুঃখের মুখে হেসে দেয়। আমিও না, কত বোকা, বারবার তুমি অবিশ্বাস করে আজও করলাম। অনু তুমি কই? একটিবার ফিরবা প্লিজ, শুধু একবার সরি বলবো। নির্ঝরের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছে। অনুকে ফিরে পাবো তো? অনেক খোঁজাখুঁজির পরও নির্ঝর অনুর খোঁজ পাচ্ছিল না। অনুর বাবার বাড়ি থেকেও কেউ কিছু বলছিল না। নির্ঝর পাগলের মতো এদিক ওদিক খুঁজছিল, কিন্তু অনুর কোনো খবর নেই। হঠাৎই অনুর ভাবি নির্ঝরকে ফোন দেয়। সংসারে এমন মান অভিমান হবে, অন্য ছেলে মানুষ, তার রাগ কন্ট্রোল করতে পারেনি। তুমি একটু গিয়ে বুঝিয়ে সুঝিয়ে ফিরে নিয়ে এসো। ইয়ে মানে অনু তো আমাকে বলে যায়নি, মানে আমি জানি না অনু কোথায়। তা ভাই, এ বিষয়ে আমি তোমায় সাহায্য করতে পারি। অনু ছোট ফুপির বাড়ি আছে। অনু ভাবির কাছ থেকেই নির্ঝর জানতে পারে অনু তার ফুপ্পির বাসায় আছে। নির্ঝর খবর পেয়ে ভাবির ঠিকানা মতো ছুট লাগায় অনুর কাছে। অনুর কাছে পৌঁছালে অনু নির্ঝরের সাথে দেখা করতে নারাজ। সে এক জিদ ধরে বসে আছে। অনেক জোরাজোরির পর শেষমেশ দেখা করতে রাজি হয়। অনু বারবারই নির্ঝরের থেকে দূরত্ব বজায় রেখে কথা বলছিল, যা নির্ঝরের একদম পছন্দ হয়নি। তাই সে জোর করে গিয়ে অনুকে জড়িয়ে ধরে। অনুকে একরকম জোর করেই বাড়ি নিয়ে যেতে চায়। তখনই অনু নির্ঝরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কথাগুলো বলে অনু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নির্ঝর মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আজ অনু মুক্তি চাইছে, মুক্তি চাইছে তার ভালোবাসা থেকে। অনু মুক্তি চাইছে এই সম্পর্ক থেকে। নির্ঝর অনুর পাশে বসে পড়ে। অনুর মুখটা উঁচু করে তুলে ধরে অনুর চোখে চোখ রেখে প্রশ্ন করে। অনু, একটি বার আমার চোখে চোখ রেখে বলো, তুমি আমায় ভালোবাসো না? অনু মাথা নিচু করে নেয়। নির্ঝর আবার অনুর মুখটা উঁচু করে তুলে ধরে। তোমার ওই দুই চোখে আমার বারবার ডুবতে চেয়েছে, তোমার ঠোঁটের কোণে ওই মিষ্টি হাসিটাতে বারবার হারিয়ে যেতে চেয়েছে। তোমায় ভালোবেসে পাড়ি দিতে চেয়েছি নিজের বাকি জীবন। অনু, তোমার হাতে হাত রেখে আমি বুড়ো হতে চেয়েছে। আমার এই চাওয়াগুলো কি এতই বেশি ছিল যে তুমি মুক্তি চাইছো আমার থেকে? বলো না, বলো। আপনার চাওয়াগুলো ভুল ছিল না, ভুল হলাম আমি। নির্ঝর, আপনি ভুল মানুষের কাছে ভুল কিছু জিনিস চেয়েছেন। প্লিজ, আমি হাত জোর করছি, আমায় এবার মুক্তি দিন। বারবার এক কথা কেন বলছো? বলছি তার কারণ আপনার মতো বিশ্বাসঘাতক বেঈমান লোকের সাথে আমি একটা মুহূর্ত থাকতে চাই না। আপনার মতো স্বামী থাকার থেকে বিধবা হওয়া অনেক ভালো। নিঝর অনুকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নিঝরের কানে বারবার অনুর বলা একটা কথাই বাজছে। আমার ভালোবাসা তোমার কাছে এত অসহ্য লাগছে যে তুমি আমার মৃত্যু কামনা করছো? আসলে আসছে, আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করুক। কথাগুলো বলেই নির্ঝর বেরিয়ে যেতে নিলে অনু বলে ওঠে। আপনার পরিকল্পনা সার্থক হয়েছে মিস্টার নির্ঝর চৌধুরী। আপনার বোনের ভালোবাসার পথে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না। আপনার বোন তার ভালোবাসার মানুষকে পাবেই। কি? আপনি এখন আসতে পারেন, আর যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দিয়ে দিবেন। এই সম্পর্কে এবার ইতি টানা প্রয়োজন। অনুর কথাগুলো শুনে নির্ঝরের এক মুহূর্ত দাঁড়ায়নি, হনহনিয়ে বেরিয়ে পড়ে। যখন কেউ আঘাত করে ব্যথা লাগে, খুব লাগে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া আঘাত শুধু ব্যথা দেয় না, সাথে দেয় অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণা প্রত্যেক মুহূর্তে ভেতরটা কুড়ে কুড়ে খায়। নির্ঝর গাড়ি নিয়ে একটানে হাইওয়েতে চলে এসেছে। রাতের এই সময়টা হাইওয়ের রাস্তায় ফাঁকায় থাকে, ইচ্ছে মতো গাড়ি চালানো যায়। নির্ঝরের গাড়িও সর্বোচ্চ গতিতে ছুটছে। অনুর দেওয়া ব্যথাগুলো মনে হয় নির্ঝরের হৃদয়ে গেঁথে গেছে। এদিকে কাঁদতে কাঁদতে অনুর হৃদয়ে গেঁথে গেছে, এদিকে কাঁদতে কাঁদতে অনুরও নাজেহাল অবস্থা। ভেতরটা বড্ড বেশি পুড়ছে। মুখে তো বলে দিল সে মুক্তি চায়,
নির্ঝর নামের প্যারা থেকে সে মুক্তি চায়, কিন্তু সেই মুক্তির স্বাদ কি অনু নিজে নিতে পারবে মেনে? কি করে থাকবে সে নির্ঝরের সেই রোমান্টিক অত্যাচার ছাড়া? কথাগুলো মনে হতেই অনুর চোখ বেয়ে পানি পড়তে থাকে। হুট করে অনুর মাথায় নির্ঝরকে বলা শেষ কথাটা চলে আসে, আপনার মতো স্বামী থাকার থেকে বিধবা হওয়া অনেক ভালো। তাহলে কি নির্ঝরের কোনো ক্ষতি হবে? কথাটা মাথায় আসতেই অনুর বুকটা ভয়ে কেঁপে ওঠে। অনেক ধৈর্য ধরে শেষমেশ এক পাহাড় সংকোচ নিয়ে নির্ঝরকে ফোন করে। দুবার ফোন বাজতেই নির্ঝর ফোনটা তোলে। ফোনটা কানে ধরে নির্ঝর চুপ করে আছে। অনুও চুপ করে আছে। অনু বারবার কথা বলতে চেয়েও বলতে পারছে না। সব কথা কান্না হয়ে গলায় এসে আটকে পড়ে যাচ্ছে, আর চোখে জল হয়ে বাইরে বেরিয়ে আসছে। অনেকক্ষণ চুপ থেকে নির্ঝর বলতে শুরু করে, জানো তো অনু, কেন যেন আমার মনে হচ্ছে এটাই তোমার সাথে আমার শেষ দেখা। হয়তো আর কখনো তোমায় দেখতে পাবো না। নিজে ঠিক আছেন তো? আপনি কিছু হয়নি তো? এখন ঠিক আছে, তবে কতক্ষণ ঠিক থাকবো জানি না। নির্ঝর, হঠাৎ দুম করে নির্ঝরের ফোনটা কেটে যায়। অনুও অবাক হয়, তারপর বার কয়েক নির্ঝরকে কল ব্যাক করেও ফোনটা কানেক্ট হচ্ছে না। অনুর বুকের ভেতর ঠিপ ঠিপ করছে, কেন যেন প্রচণ্ড ভয় হচ্ছে। ভয়ে হাত পা কাঁপছে। ভুল করে মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেছে, কথাটা যেন সত্যি না হয়। অনুর মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরছে, নিঝুম ঠিক আছে তো? এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। অনু নির্ঝরকে বারবার ফোন করতে করতে থাকে, কিন্তু ফোন কিনতেই কিছুতেই রিসিভ করছে না। তাই অনু নির্ঝরদের বাড়িতে আসে, যখন নীরা, সিমি আর মা বসে বসে অনুকে ইচ্ছে মতো গাল বন্ধ করছিল। হঠাৎই বাড়ির নম্বরে একটা ফোন আসে। নীরা ফোনটা তুলেই অপর প্রান্ত থেকে নির্ঝরের কোনো বন্ধু বেশ উদ্বিগ্ন কণ্ঠে জানায় নির্ঝরের অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়ের রাস্তা ধরে নির্ঝর বেশ জোরে গাড়ি চালাচ্ছিল। অন্যমনস্ক থাকায় হঠাৎই একটা ট্রাক এসে নির্ঝরের গাড়িটাকে ধাক্কা মেরে দেয়। নির্ঝরকে সেখানকার লোকাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থা তেমন ভালো না। অনুকে এতক্ষণ নীরা একদম লক্ষ্য করেনি, কিন্তু এদিকে এগিয়ে আসাতে নীরা অনুকে দেখতে পায়। অনুকে দেখে নীরা রাগে ফুঁসতে থাকে, অশুভ মেয়ে, আবার কেন এসে তোমার এক্স ওয়াইফ কই? ও সরি, তোমার নতুন বর সে কোথায়? দুজন মিলে তো আমার ভাইকে মেরেই ফেললে। লজ্জা করলো না এখানে আসতে? কি নতুন তামাশা করতে এসেছো এখানে? নীরা এসব কি বলছো? নির্ঝর আমার স্বামী। যা বলেছে ঠিকই বলেছে। তুমি তো দেখছি গাছেরও খাও, তলারও কুড়াও। অসভ্য বাজা মেয়ে মানুষ। আমার ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে আবার এসেছে নাটক করতে। মা, আমি তো। যাও এখান থেকে, বের হও। তুমি ভালোবাসার দাম দিতে জানো না। তোমার মতো মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্যই না। নীরা কথাটা বলেই অনুকে ধাক্কা দেয়। অনু নিচে পড়ে গিয়ে কান্না করতে থাকে। ডাক্তার জানিয়েছে নির্ঝরের অবস্থা ভালো না, মাথায় খুব ব্যথা পেয়েছে, এছাড়া পায়েও খুব লেগেছে, অনেক ব্লিডিং হয়েছে। প্রায় 2 দিন পর নির্ঝরকে কেবিনে দেওয়া হয়েছে। বলতে গেলে নির্ঝর এখন আউট অফ ডেঞ্জার। নির্ঝরের জ্ঞান ফিরতেই দেখে নির্ঝরের মাথার কাছে বসে আছে নীরা। মা একটু দূরে বসে আছে, আর সিমি নির্ঝরের বাঁ পাশে হাতটা ধরে বসে আছে। নির্ঝর বেশ অস্পষ্ট স্বরে ডাক দেয়, অনু। কোথা থেকে অনু ঝড়ের গতিতে ছুটে এসে সিমিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নির্ঝরের বুকে আছড়ে পড়ে। ঘটনাটা আকস্মিক ঘটায়। নীরা নির্ঝরের মা হা হয়ে তাকিয়ে আছে। ততক্ষণে অনু নির্ঝরের বুক ভাসিয়ে দিচ্ছে নিজের অশ্রু ধারায়। যদি যেতে চাও আমায় নিয়ে যাও। তুমিহীন আমি আলোহীন আধার। তুমিহীন আমি অর্থহীন অসমাপ্ত। আমি জায়গা চাই, আমি বাঁচতে চাই, আমি আশ্রয় চাই। দিন না আমায় একটু জায়গা। মিস্টার নির্ঝর, আমাকে আপনার বুকের বাঁ পাশটা একটু জায়গা দেবেন। নির্ঝর মুচকি হেসে উত্তর দেয়, আমি পেরেছি তোমার বুকের বাপাসটা নিজের নাম লিখতে। ভালোবাসি অনু। অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে, আর নির্ঝর অনুর দিকে। বাকি সবার দৃষ্টি এই দুজনের দিকে। কি হচ্ছে কি এখানে? 2 দিন পর নির্ঝরকে বাড়িতে আনা হয়। নির্ঝর অনুকে বলতে থাকে, যখন তোমার মনের আকাশে মেঘ জমবে আমার কাছে এসো, আমি মন ভালো করে দেব। নির্ঝরের কথা শুনে অনু চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকায়। নির্ঝরের মুখে দুষ্টুমি মার্কা হাসি। অনু নির্ঝরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আবার আকাশের দিকে তাকায়। এখন সে আকাশ দেখতে ব্যস্ত। অনু কিছুতেই মনোযোগ দেওয়ার সময় নেই। কি হলো, কথা বলো না কেন? নির্ঝর অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাহলে চুপ করে আছো কেন? আর এখানে দাঁড়িয়ে আছো কেন?
আকাশ। দেখুন নির্ঝর, আল্লাহ সবকিছুকে সুন্দর পরিপূর্ণ করে সাজিয়ে দিয়েছে। নীল আকাশ, সাদা মেঘ, লাল সূর্য, আর জমিনে মাটির সাথে সবুজ গাছপালা। সবাই সবাইকে পেয়ে কি সুন্দর পূর্ণ, তাই না? হুম। তো আমি পূর্ণ নই নির্ঝর, আমি পূর্ণ নই। আল্লাহ হয়তো আমায় কখনো পূর্ণতা দেবে না। অনু, কি হয়েছে? আমি মা হতে চাই নির্ঝর, আপনার সন্তানের মা হতে চাই। হনু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নির্ঝর দাঁড়িয়ে আছে, পায়ে খুব ব্যথা, তাই নির্ঝর চেয়েও বসতে পারছে না। তবে নির্ঝর একটু নিচু হয়ে অনুর হাত দুটো শক্ত করে ধরে, হনুকে টেনে তোলে। কাঁদছো কেন পাগলি? সব হবে। তুমি আমার সন্তানের মা হবে। দেখো, আমাদের ফুটফুটে মিষ্টি একটা বেবি হবে, ঠিক তোমার মতো। অনু কাঁদতে কাঁদতে নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝরও অনুকে ধরে কপালে চুমু এঁকে দেয়। এদিকে সায়ন সব মনে স্থির করে নিয়েছে সে নীরাকেই বিয়ে করবে। অনু তো বেশ আছে তার নতুন সংসারে, তাহলে সে কেন দুঃখ নিয়ে বাঁচবে? তাকেও সুখী হতে হবে, আর বর্তমানে তার সুখ মানেই নীরা। এদিকে গোটা সকালটাই অনুর কেটেছে বারান্দার গ্রিল ধরে। আজকাল নীরাও চুপচাপ থাকে, অনুর সাথে আগের মতো কথা বলে না। অনু আর ঘর থেকে তেমন বের হয় না, শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দেয় না, নীরাও কথা বলে না। অনুর আর এসব ভালো লাগে না, তাই চুপচাপ ঘরে বসে থাকে। যতক্ষণ নির্ঝর থাকে ততক্ষণ ভালো লাগে, নির্ঝর নেই তো কিছুই নেই। হঠাৎই নির্ঝরের ডাক পড়ে। অনু কোনো রকমে ঘর অবধি গিয়ে নির্ঝরের সামনে দাঁড়াতেই গড় গড় করে বমি করে দেয়। নির্ঝর হতভাবের মতো দাঁড়িয়ে আছে। অনু ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলেই নির্ঝর দুহাত ধরে বুকের মধ্যে আঁকড়ে ধরে। অনুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখ হাত পা ধুয়ে কোলে করে এনে বিছানায় শুইয়ে দেয়। হুম। আও, ব্যথা! বাবা, অনু তুমি তো দিন দিন মোটা হয়ে যাচ্ছ। অনু, ঠিক আছে তুমি? অনু ক্লান্ত চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। যেমন বমি বমি পাচ্ছে, কিন্তু হচ্ছে না। হলে একটু শান্তি পেতাম। খুব কি কষ্ট হচ্ছে? না, তেমন কিছু না, ঠিক আছি আমি। ওকে, এদিকে ঝামেলাটা মিটুক, তারপর তোমাকে। ওয়েট ওয়েট, আনিকা আপুকে ডাকে। আনিকা আপু তোমাকে দেখে দেবে। না না আপু, নীরার সাথে আছে, নীরাকে সাজাতে নিয়ে গেছে। শুধু শুধু ওনাকে এখন ডাকবেন না, পরে সময় করে দেখিয়ে নেব। আমার তো তেমন কিছু হয়নি, বোধহয় উল্টাপাল্টা কিছু খেয়েছি, তাই এমন বমি বমি লাগছে। ওকে ওকে, এসো তো, কাছে আসো। হুম, বমি করে দিব কিন্তু। রাতে নীরা আর সায়নের বিয়ে। বেশ বাঙালি মতেই বিয়েটা হচ্ছে। দুজনকে সামনাসামনি বসিয়ে সামনে চাদর দেওয়া আছে। অনেক নিয়ম কানুনের পর নীরা আর সায়নের বিদায় হয়। বিদায়ের সময় বেচারা নীরা তো ভাইকে ধরে কি কান্না। নীরাকে সায়নের হাতে তুলে দেওয়ার সময় নির্ঝর সায়নকে শুধু একটা কথাই বলেছিল। ভাই, আমি জানি তোমার সাথে অনেক ভুল বোঝাবুঝি আছে, তবে তার দায় শুধু আমার বোনের না। তোর যদি কখনো মনে হয় আমার বোন তোর কাছে বোঝা হয়ে গেছে, আমায় খবর দিস। আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। ওকে কোনোদিন কষ্ট দিস না। আজ থেকে ওর সুখের দায়িত্ব শুধু তোর। নির্ঝর, আমি এখন তোর কাছে খারাপ হতে পারি, তবে এতটাও খারাপ নই। নীরাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করব। নির্ঝর সায়নের কথায় ভরসা পায়। সায়ন আর যাই হোক সৎ একজন মানুষ, তারপরও ওরা চলে যায়। নির্ঝর অনুকে টান দিয়ে কাছে নিয়ে আসে, তারপর খাটের উপর ফেলে দিয়ে অনুর উপর উঠে যায়। অনুর দিকে একটু এগোতেই অনু গায়ে সব শক্তি দিয়ে নির্ঝরকে ধাক্কা মেরে দেয়। নির্ঝর মেঝেতে পড়ে যায়, তারপর অনু দৌড় লাগায় ওয়াশরুমে, গড় করে বমি করে দেয়। নির্ঝরও পেছন পেছন ছুট লাগায়। অনু, খুব কষ্ট হচ্ছে কি? মনে হচ্ছে পেটের সব বেরিয়ে আসবে। কিছু হবে না। নির্ঝর অনুর চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের করে আনে। একটু পর নির্ঝর অনুভব করে অনু তার ওপর ঢলে পড়েছে। অনু জ্ঞান হারিয়েছে। নির্ঝর অনুকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। আনিকা আপুকে ডাকা হয়। আনিকা অনুর লক্ষণ দেখে মুখ কালো করে নেয়। কি হয়েছে আপু? সিরিয়াস কিছু? নীল, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। মানে? মানে অনু ইজ প্রেগনেন্ট, অনু মা হতে চলেছে। নির্ঝর ভয়ার্ত চোখে আনিকা আপুর দিকে তাকিয়ে আছে। কি বলো আপু? বাট এটা অনুর জন্য রিস্ক। অনুর কানে অন্য কোনো কথা না পৌঁছালেও আনিকা আপুর বলা শেষ কথাটা ঠিকই পৌঁছেছে। অনু মা হতে চলেছে। অনু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। অনু নির্ঝরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। নির্ঝর মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই।
অনু টলমল পায়ে নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। নির্ঝর অনুকে ধরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। অনু একটু শান্ত হয়ে নির্ঝরের হাতটা অনুর পেটে নিয়ে যায়। দেখো এখানে আমাদের বেবি আছে, মা হতে চলেছি আমি, আমারও একটা বেবি হবে। আমায় আর কেউ বাজা বলবে না, সে আমার সবসময় মা মা বলে রাখবে, আর তোমাকে বাবাই। কথাটা বলে অনু নির্ঝরের কাঁধে মাথা রাখে। তবে অনুর কোনো কথা নির্ঝরের কানে ঢুকছে না। তার মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এ ধরনের পেশেন্টদের জন্য বাচ্চা নেওয়াটা খুব রিস্ক। এতে হয় বাচ্চা ক্ষতি হয়, নয়তো মার খুব বড় ক্ষতি হয়ে যায়। আনিকা আপু, তুমি না বলছিলে অনুর কখনো বেবি হবে না? তাহলে কনসেপ্ট করলো কি করে? তাহলে কি সব ভুল? বলো, আমি বাবা হব, তাই তো? নীর, তুই বোধহয় আমার কথা বুঝতে পারিসনি। অনুর সমস্যাটা ওভারিতে। ওর কনসেপ্ট করার ক্ষমতা তো আছে, তবে নিজের মধ্যে আরেকটা অস্তিত্ব ধারণ করার ক্ষমতা নেই। বিষয়টা তো একই হলো, তাই না? নির্ঝর ঘরে যেতেই দেখে অনু গুটিসুটি মেরে শুয়ে আছে। বোধহয় ঠান্ডা লাগছে। নির্ঝর একটু এগিয়ে গিয়ে অনুর গায়ে কাঁথাটা টেনে দেয়। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। অনুকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, তবে সেই ক্লান্ত মুখে কেমন এক পরিপূর্ণতার ছাপ ফুটে উঠেছে। অনুর মুখে অপূর্ণতার মেঘ কেটে গিয়ে এক পূর্ণতার দীপ্তি ফুটে উঠেছে। তবে আফসোস, যদি অনু সেই পূর্ণতার স্বাদ পেত। যদি কোনো সায়েন্স মিথ্যে হতো তবে কি খুব ক্ষতি হতো? কি জানি কি হতো। নির্ঝর আর নিজেকে সামলাতে পারছে না। বড্ড লোভ হচ্ছে একটা সন্তানের লোভ। সন্তানের মুখে বাবা ডাক শোনা লোভ। ছোট ছোট হাত পা আর আধো আধো বুড়িতে বাবা ডাক। নির্ঝর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে বারান্দায় হাঁটা ধরে। আজ অনেকদিন পর সিগারেটের নেশা লাগছে। নেশাটা কেমন জানি মাথায় চড়ে বসেছে। ভেতরটা পুরে খাক হয়ে যাচ্ছে। ঠিক এই সিগারেটের আগুন যেমন একটু একটু করে গোটা সিগারেটটা পুড়িয়ে নিঃশেষ করে দেয়, ঠিক তেমনটা নিঝরের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। অনু কি কখনো রাজি হবে আবর্ষণ করাতে? কি করে রাজি করাবে তাকে? যেটা সম্ভব নয় সেটা নিয়ে ভেবে কি লাভ? অনুকে তো সত্যিটা বুঝতে হবে। কিন্তু না, কিছু মাথায় আসছে না। একে একে 3টে সিগারেট অলরেডি শেষ করে ফেলেছে সে। 4 নম্বরটা মুখে নিতে কেউ একজন ছো মেরে কেড়ে নেয়। নির্ঝর তাকিয়ে দেখে অনু ঢুলু ঢুলু চোখে তার সামনে দাঁড়িয়ে আছে। বারণ করছি না স্মোক করতে, ঠোঁট পড়ে যাবে। উঠে এলেছে? ঘুম হলো? স্মোক করে কিন্তু আপাতত চুমুটুমু খেতে ইচ্ছে করছে না, সিগারেটটাই বেটার অপশন। বিষয়টা কিন্তু এখন আর শুধু মানে ওইটুকুতেই সীমাবদ্ধ নেই মিস্টার সিনিয়র, মিস্টার চৌধুরী, জুনিয়র চৌধুরী কিন্তু কষ্ট পাচ্ছে খুব। এই যে দেখো, এত ছোট্ট একটা মানুষ এত কঠিন ধোঁয়া সহ্য করবে কি করে? ওর তো খুব কষ্ট হবে, তাই না? তুমি তো বাবা, তোমাকে তো বুঝতে হবে, তাই না? নির্ঝর আর নিজেকে সামলাতে পারেনি, অনুকে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। অনু হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। নির্ঝরের কান্নার মানেটা বুঝতে না পারেও নির্ঝরের চোখের পানি অনুর বুকের ভেতরে কোনো এক জায়গায় আঘাত করছে। কোনো এক অজানা ভয়ে বুকটা বারবার কেঁপে উঠছে। আমি খুব করে চাই ভালোবাসতে, চাই ভালো থাকতে, আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে। আমার চাওয়া তুমি, শুধুই তুমি। নির্ঝর অনুর হাতটা শক্ত করে ধরে আছে। অনু পিট পিট করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে, আবার কখনো চোখ বুঝে নিচ্ছে। বড্ড ক্লান্ত সে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অনুর 35 উইক চলছে। নির্ঝর শত চেষ্টা করে অনুর অ্যাবর্শনটা করাতে পারেনি। কয়েকবার হাসপাতালে নিয়েও গিয়েছিল, তবে শেষমেশ অনুকে রাজি করাতে পারেনি। অনু নিজের প্রাণীর বিনিময়ে হলেও বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবেই। মা হওয়ার সুখ এক মুহূর্তের জন্যে হলেও সে পেতে চায়। তাতে সে বাঁচুক বা মরুক ক্ষতি নেই। তাই অবশেষে অনুর জেদের কাছে হার মানতে হয় নির্ঝরকে। তবে যতদিন যায় নির্ঝরের বুকে অনুকে হারানোর ভয়টা ডানা বেলতে থাকে। মীরা আর সায়ন এখন নিউ ইয়র্কের ওয়াশিংটন শহরে রয়েছে। সায়নের সময়ের প্রয়োজন ছিল নিজেকে নীরার সাথে মানিয়ে নিতে। ঠিক মানিয়ে নিতে নয়, ভালোবাসতে। যদিও সে একটু সময় লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছে নীরাকে। দেখতে দেখতে 9 মাস কেটে গেছে। অনুর ডেলিভারির সময়ও চলে এসেছে। দিন যত এগিয়ে আসছে তনুরও কেমন বেশ ভয় ভয় লাগছে। আচ্ছা, যদি আমি মরে যাই তাহলে তো আমি আর মা ডাক শুনতে পারবো না। তাহলে কি হবে? যাই হোক না কেন, নির্ঝর তো বাবা ডাক শুনতে পারবে। আমায় আর কেউ বাজা বলবে না। এত কষ্টের মধ্যে অনুর মুখে হাসি। মা হওয়ার অনুভূতি আজ বড্ড বেশি মাথা চাড়া দিয়ে উঠছে।
আজ সারাদিন নির্ঝরের বুকের ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অনুর ডেলিভারি ডেট যত এগিয়ে আসছে নির্ঝরের ভয়টাও ততই বেড়ে চলেছে। তবে আজকের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। কোনো রমকে কোনো রকমে অফিসের পার্স চুকিয়ে বাড়িতে আসতেই দেখে অনু বিছানা থেকে পড়ে যাচ্ছে। নির্ঝর ছুটে গিয়ে অনুকে ধরে নেয়। ততক্ষণে অনু জ্ঞান হারিয়ে ফেলেছে। নির্ঝর অনুকে হাসপাতালে নিয়ে আসে। তবে এইটুকু পথ পার করতেই চোখের জল নাকের জল এক করে ফেলেছে বেচারা। হানিকা আপুর রেফারেন্সে অনুকে সোজা ওটিতে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা হলো এখনো কোনো লেবার পেনই ওঠে নাই। কোনো উপায় না পেয়ে সরাসরি ট্রিটমেন্ট শুরু করে সবাই অনুকে ওটিতে নিয়ে যাওয়ার আগে একটা বন্ড পেপার সই করতে নির্ঝরের প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। ওটিটা অনেক সিরিয়াস। একেই তো ক্রিটিক্যাল প্রেগনেন্সি, তার উপর টুইন বেবি। বেশ সিরিয়াস সিচুয়েশন। নির্ঝরের কেন যেন বারবার অনুর বলা কথাগুলো মাথায় ঘুরছিল। আসলে সময়টা খারাপ, তাই খারাপ কথাগুলোই মাথায় আসবে, এটাই স্বাভাবিক। শুনুন মিস্টার চৌধুরী, আমি যদি মরে যাই তাহলে কিন্তু একদম বিয়ে করবেন না। কেন? করলে তোমার কি সমস্যা? তুমি তো আর আমাকে ভালোবাসো না। আমি কাকে কি করলাম না করলাম তাতে তোমার কি? শুনুন, কষ্ট করে সংসার করলাম, আমি আপনাকে বন মানুষ থেকে মানুষ বানালাম, আমি আর শেষে কিনা আপনাকে অন্য কেউ নিয়ে নেবে? নিলে ক্ষতি কি? উম, আমি মরে গেলেও ভূত হয়ে আসবো, আপনার ঘাড় মটকাবো, কাউকে দিতে দিব না আমি। তুমি তোমার বরের প্রেমে পড়েছো। তা পড়েছি অনেক আগে, তাই তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তবে আমি মরে গেলে সত্যি কি আপনি আরেকটা বিয়ে করবেন? আরেকবার মরার কথা বললে ভালো হবে না কিন্তু। শুনুন, আমার কপালে যদি মৃত্যু লেখা থাকে তা কি আর কেউ আটকাতে পারবে? অনুর কথাগুলো মনে হতেই নির্ঝরের হৃদযন্ত্রটা দ্বিগুণ গতিতে কেঁপে ওঠে। প্রায় 3 ঘন্টা হতে চলেছে, তবে অনুর কোনো খবর নেই। হঠাৎই ওটির দরজা খোলার শব্দে নির্ঝরের ধ্যান ভাঙে। সামনে তাকিয়ে আনিকা আপুর এমন মুখ দেখে নির্ঝর যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এমন হাজারো চিন্তা মনের ক্যানভাসে আঁকিবুকি করছে চোখের জলে। আনিকা আপুকে কিছু জিজ্ঞাসা করার সাহসটুকুও নেই। নীর, আনিকা আপুর তাকে নির্ঝরের সারা শরীরটা যেন আরো কেঁপে ওঠে। নির্ঝর কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, আপু, অনু ঠিক আছে তো সব কিছু? আসলে কি হলো বলো? আসলে অনু, বল, বলবা তো? নীর, আসলে তোর একসাথে দুইটা মেয়ে হয়েছে, মানে টুইন বেবি যাকে বলে। আর অনুও একদম ঠিক আছে। আনিকা এক নিঃশ্বাসে কথাগুলো বলে নির্ঝরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নির্ঝর তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকার দিকে। হঠাৎই কোথা থেকে দুজন নার্স তোয়ালে না দিয়ে মরিয়ে দুটো বাচ্চা নিয়ে নির্ঝরের দিকে এগিয়ে আসে। নির্ঝর চুপচাপ দাঁড়িয়ে আছে। আনিকা আপু ইশারায় নির্ঝরকে হাত বাড়িয়ে দিতে বলে। নির্ঝরও হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে কোলে তুলে নেয়। কেমন বাবা বাবা অনুভূতি কাজ করছে। আবেগ ধরে রাখতে না পেরে নির্ঝর ওখানেই কেঁদে দেয়। ততক্ষণে অনু নির্ঝরের বাড়ির সবাই চলে এসেছে। বাচ্চাদের নাম রাখা হয় মৌনতা আর পূর্ণতা। নাম নিয়ে তেমন কোনো বিড়ম্বনা হয়নি। দুটো নামই আনিকা আপুর দেওয়া। আল্লাহ মানুষকে রক্ষা করে কোনো না কোনো মাধ্যমের ভেতর দিয়ে। নিঝর অনুর কাছে আল্লাহর সেই মাধ্যম হলো আনিকা আপু। তার চেষ্টা, পরিশ্রম, সঠিক চিকিৎসা আর আল্লাহর ইচ্ছায় আজ অসম্ভবকে সম্ভব করা হয়েছে। প্রায় 4 দিন পর অনুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আর অনু একজন পূর্ণ নারী, স্বামী, সংসার, সন্তান সবই আছে, আর কি চাই। শাশুড়িরও আর কোনো রাগ নেই অনুর ওপর। উনিও বেশ আদর্শভাবে ভরিয়ে রেখেছেন নাতিদের সাথে অনুকেও। আজকাল অনুকে বেশ চোখে হারান তিনি। দেখতে দেখতে 4 মাস কেটে গেছে। বাচ্চারা হামাগুড়ি দিচ্ছে। আধো আধো বুড়িতে অনুকে মা মা করছে। আর নির্ঝরকে দেখলেই দুজন একসাথে বাবা বাবা বিবু অদ্ভুত সব আওয়াজ করে। আর নির্ঝর যখন কথা বলে দুজন একসাথে খিলখিল করে হেসে ওঠে। অনু মুখ ধরায়নে তাকিয়ে থাকে বাবা মেয়েদের দিকে। মাঝে মাঝে অনুও হেসে দেয়। তবে সমস্যা হলো একজন কাঁদলে আরেকজনও তাল মিলিয়ে কাঁদতে থাকে। এরকম দুজন বিচ্ছুকে সামলাতে হিমশিম খাচ্ছে অনু। সারাদিন বাচ্চা সামলানোর দায়িত্ব অনুর, আর রাতে নির্ঝরে। সব মিলিয়ে দিব্যি চলছে অনুর সংসার। সমাপ্ত।